হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ম্যারাথন ক্লাসের এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। এর আগে দুটো ক্লাসে আমি 100টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আগেই তুলে ধরেছি। যারা যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওই আপনাদের যে সরকারি চাকরি প্রিপারেশন আছে সেই প্রিপারেশনে কিন্তু সাহায্য করবে, এবং সামনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আপনারা কিন্তু বিভিন্ন প্রশ্ন কমন পেতেই পারেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে ম্যারাথন ক্লাসের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? অপশন আছে কলকাতা, ব্যাঙ্গালোর, ব্যারাকপুর, বারাসাত। তো সঠিক উত্তর হচ্ছে সিপাহি বিদ্রোহ প্রথম হয়েছিল অপশন সি ব্যারাকপুরে। অর্থাৎ সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পান্ডে, এবং সিপাহি বিদ্রোহের নেতা ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এছাড়াও আরেকটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1857 সালে সিপাহি বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল। এই তিনটে পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি আপনাদের কাছে বলে দিলাম। এগুলো থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে, কে বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার? অপশন আছে সুভাষ চন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, সাভারকর, বিপিন চন্দ্র পাল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাল গঙ্গাধর তিলক। অর্থাৎ স্বরাজ আমাদের জন্মগত অধিকার এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, যেখানে বাল গঙ্গাধর তিলকের আরো বেশ কিছু উপাধি বা অন্য নামও কিন্তু আছে, যেমন তিনি কিন্তু লোকমান্য মারাঠা কেশরী নামেও পরিচিত ছিলেন। এছাড়াও আধুনিক ভারতের স্রষ্টা নামেও তিনি কিন্তু পরিচিত। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে, সতীদাহ প্রথা নিবারণ করেন কে? অপশন আছে লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, হেস্টিংস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা নিবারণ করেন। অর্থাৎ উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা এবং শিশু ভ্রূণ হত্যা কিন্তু বন্ধ করেন। এছাড়াও তিনি কিন্তু নরবলিও বন্ধ করেছিলেন। নেক্সট হচ্ছে, জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? অপশন আছে 1917 সালে, 1918, 1919, 1819। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1919 সালে জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। অর্থাৎ মাইকেল ও ডায়ারের নেতৃত্বে 1919 সালের 13ই এপ্রিল কিন্তু জালিয়ন ওয়ালাবাগে গুলি চালানো হয়, এবং যাদের নেতৃত্বে এই জালিয়ন ওয়ালাবাগের গুলি চালানোর ঘটনা ঘটেছিল অর্থাৎ মাইকেল ও ডায়ারকে কিন্তু উধম সিং 1940 সালে 13ই মার্চ লন্ডনে কিন্তু হত্যা করেছিলেন। এই দুটো পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশন আছে আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান, মির্জাফর আলী খান, সিরাজউদ্দৌলা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ নবাব। অর্থাৎ মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। 1717 সালে তিনি কিন্তু বাংলার প্রথম নবাব হয়েছিলেন, এবং ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলিকে ফেরিস্তা অর্থাৎ দেবত্ব বলে আখ্যায়িত করেছিলেন 1700 সালে। এই দুটো পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন আছে এ ইউ হুইম, অরবিন্দ ঘোষ, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এম জে রানাডে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 1885 সালে 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সম্মেলনটি প্রথমে পুনেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন সময়ে পুনেতে ব্যাপক কলেরা দেখা দেওয়ায় উক্ত সম্মেলনের স্থান কিন্তু পরিবর্তিত হয়। নেক্সট হচ্ছে, ভারতে ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি কোনটি? অপশন এ হচ্ছে বৃক্ষরোপণ, অতিরিক্ত পশুচারণ, অপশন সি হচ্ছে বুনোৎপাটন, আর অপশন ডি হচ্ছে ঝুম চাষ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ বৃক্ষরোপণ, যেখানে উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গে স্থানান্তর কৃষি কিন্তু ঝুম চাষ নামে পরিচিত। এছাড়াও এই ঝুম চাষকে পড়ু বলা হয়, যেটিকে কেরালাতে পোনামো কিন্তু বলা হয়। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলা হয়? অপশন এ হচ্ছে খাদার, অপশন বি হচ্ছে ভাঙার, অপশন সি হচ্ছে পটজল, অপশন ডি হচ্ছে সিরোজেই। সঠিক উত্তর হচ্ছে অপশন এ খাদার। অর্থাৎ প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় ভাঙার। এই দুটো পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুটো থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে, গম চাষের জন্য প্রয়োজন হলো পাহাড়ের ঢাল, তরঙ্গায়িত সমভূমি, উঁচু মালভূমি, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গম চাষের জন্য প্রয়োজন ভূমি কিন্তু উপরে কোনোটিই নয়। অর্থাৎ গম চাষের জন্য প্রয়োজন হচ্ছে সমতল এবং সুনিষ্কাশিত সমতল ভূমি। এছাড়াও দোআঁশ মাটি গম চাষের জন্য কিন্তু খুবই ভালো। এছাড়াও দক্ষিণ ভারতে কালো মাটিতেও কিন্তু গম চাষ করা হয়। নেক্সট হচ্ছে, ভারতে আউশ ধান কাটা হয় কোন সময়ে?
অপশন আছে বর্ষাকালে, গ্রীষ্মকালে, শীতকালে, বসন্তকালে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বর্ষাকালে ভারতে আউশ ধান কিন্তু কাটা হয়। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে আউশ ধান এটি হচ্ছে এক প্রকার গ্রীষ্মকালীন ধান ও জায়িদ শস্য। এই জায়িদ শস্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয়, আর এটি মে জুন মাসে বপন করে সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়। এরপর আসে আমন ধান, এটি বর্ষাকালীন একটি ধান ও খারিফ শস্য, যেটি জুন জুলাই মাসে বপন করে নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়। এরপর আসে বোরো ধান, এটি শীতকালীন ধান ও রবি শস্য, যেটি নভেম্বর ডিসেম্বর মাসে বপন করে মার্চ এপ্রিলে কিন্তু কাটা হয়। প্রত্যেকটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম এবং প্রত্যেকটা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের উপর দিয়ে যে ঝড় বৃষ্টি প্রবাহিত হয় তাকে কি বলা হয়? অপশন এ হচ্ছে নরওয়েস্টার, অপশন বি হচ্ছে আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা না আধি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আম্রবৃষ্টি। অর্থাৎ গ্রীষ্মকালের উষ্ণতার পার্থক্যের ফলে উত্তর পশ্চিম ভারতে যে ঝড় প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নরওয়েস্টার, যেটি অপশন এ তে দেওয়া আছে। এটা কিন্তু দক্ষিণ ভারতে প্রবাহিত হয় না, তাই এই অপশনটা কিন্তু ভুল। নেক্সট হচ্ছে ভারতের শীতকালে শান্ত আবহাওয়ার মধ্যে ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমী বায়ু বায়বীয় গোলযোগ সৃষ্টি করে এবং পশ্চিমী ঝঞ্ঝা তৈরি করে। সেক্ষেত্রেও পশ্চিমী ঝঞ্ঝা অপশন সিও কিন্তু সঠিক উত্তর নয়। এবং আঁধি হচ্ছে গ্রীষ্মকালে পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে প্রবাহিত ধূলিঝড়, যেটিকে স্যান্ডস্টর্মও বলা হয়। সেক্ষেত্রে এই অপশনটিও কিন্তু ভুল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আম্রবৃষ্টি। অর্থাৎ গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের উপর দিয়ে যে ঝড় ও বৃষ্টি প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আম্রবৃষ্টি, যেটাকে কর্ণাটকে অম্লবৃষ্টি, চেরি ব্লসম, ম্যাঙ্গো শাওয়ার এবং তামিলনাড়ুতে একে কফি বৃষ্টি বা কফি রেন নামেও কিন্তু অভিহিত করা হয়। প্রত্যেকটা নাম ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে এবং প্রত্যেকটা যে কটা পয়েন্টস তুলে ধরলাম প্রত্যেকটা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি এক প্রকারের কি? অপশন আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, অপশন বি হচ্ছে শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা, অপশন সি হচ্ছে মৌলিক অধিকার, অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। ভারতীয় সংবিধান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাষ্ট্রীয় পরিচালনার নির্দেশাত্মক নীতি হচ্ছে এটি। অর্থাৎ ভারতীয় সংবিধানের ধারা 39 ডি অনুযায়ী নারী ও পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান মজুরি অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এবং কাজের অধিকার অর্থাৎ রাইট অফ ওয়ার্ক কিন্তু ধারা 39 ডি এ বলা হয়েছে, আর এটি কিন্তু এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়? অপশন আছে ইলেকশন কমিশন, অপশন সি হচ্ছে প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন আর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্ল্যানিং কমিশন। অর্থাৎ এই প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে 15ই মার্চ, আর এটি একটি অসংবিধিবদ্ধ সংস্থা অর্থাৎ নন স্ট্যাচুটরি বডি। কিন্তু বর্তমানে এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কিন্তু গঠিত হয়েছে, যেটি 1 জানুয়ারি 2015 সালে কিন্তু গঠিত হয়েছে। এইখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে কোন কারখানাতে 220 ভোল্ট লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং 10 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করা হয়, ওই কারখানাতে কতগুলি 100 ওয়াট বাতি একসঙ্গে নিরাপদে ব্যবহার করা যাবে? তো প্রশ্নটি কিন্তু খুবই ভালো একটি প্রশ্ন। উত্তরটি জানলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো আমরা এই উত্তরটা কিভাবে বার করব? আমরা কি জানি, ছোটবেলায় শিখেছিলাম ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু ভোল্ট। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম এই সূত্রটা। তাহলে এবার আমাদের যেগুলো বলে দিয়েছে সেগুলো হচ্ছে ভোল্ট আমাদের বলে দিয়েছে 220 ভোল্ট এবং অ্যাম্পিয়ার কত বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার। তো এবার এই মানগুলো আমি যদি এখানে বসে দিই অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার কত 10 ইনটু ভোল্ট কত 220। তো এবার আমাদের বলে দিয়েছে যে ওই কারখানাতে কতগুলি 100 ওয়াটের বাতি একসঙ্গে নিরাপদে ব্যবহার করা যাবে। তো কতগুলি বাতি একসঙ্গে নিরাপদে ব্যবহার করা যাবে না, এই যে 100 ওয়াট বলে দিয়েছে এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে কতগুলি বাতি আমরা জ্বালাতে পারবো নিরাপদে সেটা আমাদের কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ 10 গুণ 220 বাই 100, এখান থেকে যেটা বেরোচ্ছে উত্তর অর্থাৎ 22টি বাতি আমরা কিন্তু একসঙ্গে জ্বালাতে পারবো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 22টি। তো আপনারা কিন্তু এরকম ভাবে অঙ্কটা করতেই পারেন। নেক্সট হচ্ছে জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে? সঠিক উত্তর হচ্ছে Zn ও Ni। অর্থাৎ জার্মান সিলভার সংকর ধাতুটিতে তামা থাকে 60%, জিঙ্ক বা ধস্তা থাকে 20% এবং নিকেল থাকে 20%। আর এটি দেখতে পুরো রূপার মতন। আর এই জার্মান সিলভার সাধারণত সস্তা অলংকার, ছুরি, কাঁচি তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অলিভ তেল যে খাদ্যগুণে সমৃদ্ধ সেগুলি কি? অপশন আছে ভিটামিন এ এবং ডি, ভিটামিন এ এবং ই, ভিটামিন এ এবং সি, ভিটামিন এ এবং বি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভিটামিন এ এবং ডি খাদ্যগুণে সমৃদ্ধ হচ্ছে কড লিভার অয়েল।
অর্থাৎ এই ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী লুনিন এবং বিজ্ঞানী হপকিন্স ও বিজ্ঞানী ফাঙ্ক কিন্তু ভিটামিনের তত্ত্ব দিয়েছেন। আর 1911 সালে বিজ্ঞানী ফাঙ্ক সর্বপ্রথম ভিটামিনের নামকরণ কিন্তু করেছিলেন। নেক্সট হচ্ছে ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি? অপশন আছে পেরিকার্ডিয়াল, মেডিয়াস্টিনাল, প্লুরা এবং অপশন ডি হচ্ছে পেরিটোনিয়াল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্লুরা। অর্থাৎ ব্রঙ্কোলাইসিস এবং অ্যালভেল দিয়ে কিন্তু ফুসফুস তৈরি হয়। এছাড়াও বায়ু দূষণের ফলে কিন্তু ডান দিকের ফুসফুসে আলসার হয়, আর এটি কিন্তু লাংস ক্যান্সার নামেও পরিচিত। আর হৃৎপিণ্ডকে ঘিরে থাকা পদার্থটির নাম হচ্ছে পেরিকার্ডিয়াল, আর ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম হচ্ছে প্লুরা। নেক্সট হচ্ছে এইচআইভি শনাক্তকরণে ইএলআইএস এ পরীক্ষা করা হয়, কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কি করা হয়? অপশন এ আছে সার্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, ইস্টার্ন ব্লটিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়েস্টার্ন ব্লটিং। অর্থাৎ টেস্ট ফর এইডস এর মধ্যে ইএলআইএস এ অথবা ইআইএ টেস্ট করা হয়, যেটার পুরো নাম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে অথবা এনজাইম ইমিউনো অ্যাসে। আরআইপি বা আইএফএ টেস্ট করা হয়, যেটার পুরো নাম হচ্ছে রেডিও ইমিউনো প্রেসিপিটেশন অ্যাসে। এছাড়াও পিসিআর টেস্ট, পলিমারেজ চেইন রিঅ্যাকশন এবং এই এইচআইভির চিকিৎসায় প্রধানত অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস ব্যবহার করা হয়। আর এডস হয় প্রধানত রেট্রোভাইরাসের জন্য, যেটির মধ্যে আরএনএ কিন্তু উপস্থিত থাকে, আর এর উপস্থিতিতেই মানব শরীরে কিন্তু এইচআইভি হয়। এই পয়েন্টস গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভারতের কোন শহরে ডুরান্ড কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়েছিল? অপশন আছে সিমলা, মাদ্রাস অর্থাৎ চেন্নাই, অপশন সি হচ্ছে জয়পুর, কলকাতা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিমলা। অর্থাৎ 1888 সালে হিমাচল প্রদেশের সিমলায় প্রথম ডুরান্ড কাপ প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। রয়্যাল স্কট ফুসিলিয়ার্স ক্লাব কিন্তু প্রথম এই প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। নেক্সট হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? অপশন আছে ওয়াই.বি. রেড্ডি, বিমল আলান, অপশন সি সঞ্জয় মালহোত্রা, অপশন ডি আর.এন. মালহোত্রা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঞ্জয় মালহোত্রা হচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর বর্তমান গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা, যিনি 11 ডিসেম্বর 2024 থেকে এই পদে কিন্তু আছেন। তিনি আরবিআই এর 26তম গভর্নর। নেক্সট হচ্ছে কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? অপশন এ হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে লর্ড ওয়েলেসলি, অপশন সি হচ্ছে লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং। সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসও কিন্তু বলা হয়, আর তিনি ভারতে প্রথম পুলিশ প্রশাসনের স্থাপন করেছিলেন, তার জন্য তাকে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ হচ্ছে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়ারেন হেস্টিংস হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড বেন্টিং। দুটো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এছাড়াও পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এটা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এবং বাংলার প্রথম গভর্নর হচ্ছেন লর্ড ক্লাইভ এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। যে কটা পয়েন্টস তুলে দিলাম প্রত্যেকটা পয়েন্টস ধরে ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। আশা রাখবো প্রত্যেকটা পয়েন্টস আপনাদের মাথায় থাকবে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে সেক্ষেত্রে আপনারা সঠিক উত্তর করে আসতে পারবেন। নেক্সট হচ্ছে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন আছে 1830, 1828, 1800 খ্রিস্টাব্দে না 1784 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি কোনটি? অপশন এ হচ্ছে হিন্দু, অপশন বি হচ্ছে অমৃতবাজার পত্রিকা, অপশন সি হচ্ছে বেঙ্গল গেজেট এবং অপশন ডি হচ্ছে সমাচার দর্পণ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বেঙ্গল গেজেট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এছাড়াও আপনাদের কয়েকটি পয়েন্টস মাথায় রাখতে হবে, যেখানে বেঙ্গল গেজেট 1780 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এর প্রতিষ্ঠাতা হচ্ছে জেমস হিকি, এটা থেকে কিন্তু প্রশ্ন হয়। সমাচার দর্পণ প্রতিষ্ঠা হয়েছিল 1818 সালে, যার প্রতিষ্ঠাতা ছিলেন মার্সম্যান। এরপর আসে হিন্দু, যেটি 1778 সালে প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠাতা হচ্ছে সুব্রমণিয়াম আইয়ার। এরপরে প্রতিষ্ঠা হয়েছিল অমৃতবাজার, যেটি 1868 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যার প্রতিষ্ঠাতা হচ্ছে সুশীল কুমার ঘোষ। প্রত্যেকটা ধরে ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে, তার জন্য কিন্তু এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে? অপশন আছে 1790 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1798, 1802 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথা বা সূর্যাস্ত আইন এটি
1793 সালে লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু প্রবর্তিত হয়েছিল। নেক্সট হচ্ছে নীলদর্পণ নাটকটি রচয়িতাকে? অপশন এ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি হচ্ছে দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি হচ্ছে সুভাষচন্দ্র বসু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, দীনবন্ধু মিত্রের লেখা হচ্ছে নীলদর্পণ নাটক, কিন্তু সেটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং যেটি কিন্তু জেমস লং নিজের নাম দিয়ে প্রকাশ করেছিলেন। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে তৈরি করেছিলেন? অপশন এ হচ্ছে 1896 সালে, 1897 সালে, অপশন সি হচ্ছে 1898, অপশন ডি হচ্ছে 1899। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? অপশন এ হচ্ছে বাবর, অপশন বি আকবর, শেরশাহ, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন। নেক্সট হচ্ছে কলিকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? অপশন এ হচ্ছে 1867 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে 1816 খ্রিস্টাব্দে, 1917, 1817। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যেখানে কলকাতায় হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ডেভিড রায় এবং রাধাকান্ত দেব। এরা তিনজনা মিলে কিন্তু কলকাতায় হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে ব্যাসাল্ট শিলা গঠিত মাটির রং কি প্রকৃতির? অপশন এ হচ্ছে লাল, অপশন বি হচ্ছে হলুদ, তারপর সাদা, অপশন সি এবং অপশন ডি হচ্ছে কালো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কালো, অর্থাৎ ব্যাসাল্ট শিলা গঠিত মাটির রং হচ্ছে কালো। নেক্সট হচ্ছে আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় কিসের প্রভাবে বা কার ফলে? অপশন এ হচ্ছে তাপের প্রভাবে, অপশন বি হচ্ছে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে, অপশন সি হচ্ছে শীতলীকরণ ও কঠিনীভবনের ফলে, অপশন ডি উপরের কোনটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে কিন্তু আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয়। নেক্সট হচ্ছে চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? অপশন এ হচ্ছে সাইক্লোন, অপশন ডি হচ্ছে টর্নেডো, অপশন সি হচ্ছে টাইফুন, অপশন ডি হচ্ছে হারিকেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি টাইফুন বলা হয়। অর্থাৎ বিভিন্ন দেশ অনুযায়ী যে ঘূর্ণিঝড়ের নাম সেগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেমন ওয়েস্ট ইন্ডিজ ও ফ্লোরিডার উপকূলের যে ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় হারিকেন, বঙ্গোপসাগর ও আরব সাগরে যে ঘূর্ণিঝড় দেখা যায় তাকে বলা হয় সাইক্লোন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ চীন উপকূলের যে ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় টাইফুন, আমেরিকা ও মেক্সিকোতে যে ঘূর্ণিঝড় দেখা যায় তাকে বলা হয় টর্নেডো, এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম উপকূলের যে ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় উইলি। এই প্রত্যেকটা ধরে ধরে কিন্তু প্রশ্ন হতে পারে, যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো নেক্সট হচ্ছে ডোল ড্রামস এর অর্থ কি? অপশন এ হচ্ছে একটি শান্ত জলবায়ু অঞ্চল, অপশন সি হচ্ছে একটি শীতল জলবায়ু অঞ্চল, বি হচ্ছে একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল এবং ডি হচ্ছে একটি শুষ্ক জলবায়ু অঞ্চল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডোলড্রামস হচ্ছে একটি শান্ত জলবায়ু অঞ্চল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্রেড খনি দ্বারা গঠিত শিলাটি কি? অপশন এ হচ্ছে কোয়ার্টজাইট, অপশন বি হচ্ছে গ্রানাইট, অপশন সি ব্যাসাল্ট, অপশন ডি চুনাপাথর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রানাইট। গ্রানাইট হচ্ছে কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নব্রেড খনি দ্বারা গঠিত একটি শিলা। নেক্সট হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল দেখা যায় কোথায়? অপশন আছে পাহাড়ের শীর্ষদেশে, পাহাড়ের পাদদেশে, প্রতিবার ঢাল বরাবর আর অনুবাদ ঢাল বরাবর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বৃষ্টির ছাই অঞ্চল প্রধানত দেখা যায় অনুবাদ ঢাল বরাবর। অর্থাৎ পাহাড়ের প্রতিবাদ ঢালে খুব বৃষ্টিপাত হয়, কিন্তু অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হয়, তার জন্যই এই অনুবাদ ঢালকে বলা হয় বৃষ্টির ছাই অঞ্চল। নেক্সট হচ্ছে তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয় কোন প্রণালী দ্বারা? অপশন এ হচ্ছে কুক প্রণালী, ব্যাস প্রণালী, বেরিং প্রণালী, সুচ প্রণালী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্যাস প্রণালী দ্বারা তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে, যেখানে কুক প্রণালী উত্তর দক্ষিণে নিউজিল্যান্ডকে বিচ্ছিন্ন করেছে, ব্যাস প্রণালী তাসমানিয়া থেকে অস্ট্রেলিয়াকে বিচ্ছিন্ন করেছে, এবং অপশন সি বেরিং প্রণালী রাশিয়া ও আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে, এবং লুজন প্রণালী চীন সাগর ও ফিলিপাইন সাগরকে কিন্তু যুক্ত করেছে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? অপশন এ হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, অপশন বি হচ্ছে মৌসুমী অঞ্চল, অপশন সি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, অপশন ডি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভূমধ্যসাগরীয় অঞ্চল। নেক্সট হচ্ছে স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কোনটি? অপশন এ হচ্ছে চিরহরিত অরণ্য, অপশন বি হচ্ছে পর্ণমোচী অরণ্য, অপশন সি হচ্ছে দীর্ঘ তৃণভূমি অরণ্য, অপশন ডি হচ্ছে সরলবর্গীয় অরণ্য। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দীর্ঘ তৃণভূমি। অর্থাৎ স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে দীর্ঘ তৃণভূমি। অর্থাৎ স্টেপ জলবায়ু অঞ্চল হচ্ছে প্রধানত শুষ্ক ও শীতল জলবায়ু, যার প্রধান স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে দীর্ঘ তৃণভূমি। এটি প্রধানত আমেরিকা, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, তিব্বত ও চীনে অবস্থিত। নেক্সট হচ্ছে শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হলো কোনটি?
তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 20 হার্জ থেকে 20,000 হার্জ। এটা হচ্ছে শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার অর্থাৎ রেঞ্জ, যেখানে এই পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ 20 হার্জ কম্পাঙ্কের নিচে এবং 20,000 হার্জ কম্পাঙ্কের উপরে কোনো শব্দই মানুষ কিন্তু শুনতে পায় না। নেক্সট হচ্ছে মরীচিকার কারণ কি? অপশন এ হচ্ছে আলোর প্রতিফলন, অপশন বি হচ্ছে আলোর প্রতিসরণ, অপশন সি হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং অপশন ডি হচ্ছে আলোর বিচ্ছুরণ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই কিন্তু মরীচিকার সৃষ্টি হয়, অর্থাৎ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা ঘটে। এছাড়াও অপটিক্যাল ফাইবারে সিগন্যাল যাওয়ার সময়ও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তো এই পার্টিকুলার পয়েন্টটা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে, যেটি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে নিচের কোনটি একটি অর্ধ পরিবাহীর উদাহরণ? অপশন এ হচ্ছে তামা, অপশন বি হচ্ছে রূপা, অপশন সি হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশন ডি হচ্ছে জার্মেনিয়াম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জার্মেনিয়াম হচ্ছে একটি অর্ধ পরিবাহীর ধাতুর উদাহরণ, অর্থাৎ অর্ধ পরিবাহী ধাতুর উদাহরণ হচ্ছে সিলিকন ও জার্মেনিয়াম। নেক্সট হচ্ছে গতীয় ঘর্ষণের মান স্থিতীয় ঘর্ষণের তুলনায় বেশি না কম, সমান, সমান অথবা বেশি? কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সমান অথবা বেশি, অর্থাৎ স্থিতীয় ঘর্ষণের মান সর্বদাই গতীয় ঘর্ষণের মানের থেকে কিন্তু বেশি হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব একটি এককবিহীন ভৌত রাশি, অর্থাৎ দুটি বস্তুর ঘনত্বের অনুপাত হওয়ায় এটি এককবিহীন একটি রাশি। নেক্সট হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস কি? অপশন এ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অপশন বি হচ্ছে দহন বিক্রিয়া, অপশন সি হচ্ছে নিউক্লিয় বিদারণ, অপশন ডি হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউক্লিয় সংযোজনই হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস, অর্থাৎ নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। আর এই প্রক্রিয়ায় হাইড্রোজেন বোম কিন্তু তৈরি করা হয়। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া হচ্ছে সাধারণত পারমাণবিক বোমা তৈরিতে ও পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে একটি বিরল তেজস্ক্রিয় গ্যাস কোনটি? অপশন এ হচ্ছে হিলিয়াম, বি হচ্ছে ক্রিপ্টন, সি হচ্ছে জেনন, ডি হচ্ছে রেডন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রেডন। অর্থাৎ বিরল গ্যাসগুলি উদাহরণ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলি হচ্ছে বিরল গ্যাসগুলির উদাহরণ, যার মধ্যে রেডনই হচ্ছে একমাত্র তেজস্ক্রিয় গ্যাস। এইগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, এটি প্রধানত কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, H2SO4 হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত, অর্থাৎ অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে H2SO4 এবং HCl হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH, এছাড়াও অ্যাকোয়ারিজিয়া 1 ভাগ HNO3 ও 3 ভাগ হচ্ছে HCl এর মিশ্রণ। নেক্সট হচ্ছে নিচে রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? অপশন এ হচ্ছে ডায়াবেটিস, অপশন বি হচ্ছে এইডস, অপশন সি হচ্ছে কালাজ্বর, অপশন ডি হচ্ছে ডায়রিয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এইডস, অর্থাৎ এইডস রোগের কারণে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে। আর এইডস এর প্রধান কারণ হচ্ছে HIV ভাইরাস এবং এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। নেক্সট হচ্ছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান রূপে বিবেচিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জেডেন, অর্থাৎ উদ্ভিদের স্বল্পমাত্রিক পুষ্টি উপাদানগুলি অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম, কপার, জিঙ্ক, ক্লোরিন ও কোবাল্ট। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলি হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন। তো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? অপশন এ হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, অপশন ডি হচ্ছে উপরের কোনটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে নিচের কোনটি মূল নয়? অপশন আছে মূলো, আলু, গাজর, বিট। এগুলির মধ্যে কোনটি মূলের উদাহরণ নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলু, অর্থাৎ আলু কিন্তু মূল নয়। আলু হচ্ছে একটি কাণ্ড, বাকি যে অপশনগুলি আছে অর্থাৎ মূলো, গাজর, বিট এগুলো কিন্তু মূলের উদাহরণ, অর্থাৎ আলু হচ্ছে একটি পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড স্কিলস এশিয়া প্রতিযোগিতা অর্থাৎ WSAC 2025 ভারতের স্থান কত? অপশন আছে পঞ্চম, সপ্তম, অষ্টম না নবম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অষ্টম, অর্থাৎ ওয়ার্ল্ড স্কিলস এশিয়া প্রতিযোগিতায় ভারতের স্থান হচ্ছে অষ্টম। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রামীণ সম্পত্তি নিয়মিতকরণ এবং রাজ্যের রাজস্ব বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার ই-স্বাথু 2.0 ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? অপশন আছে কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্ণাটক কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মটি চালু করেছে। নেক্সট হচ্ছে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? অপশন আছে 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, অপশন সি হচ্ছে 3 ডিসেম্বর এবং অপশন ডি হচ্ছে 4 ডিসেম্বর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2 ডিসেম্বর কিন্তু বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কিন্তু প্রতি বছর পালন করা হয়। নেক্সট হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ অর্থাৎ এনসিপিওআর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে? অপশন আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ভূবিজ্ঞান মন্ত্রণালয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু এনসিপিওআর। নেক্সট হচ্ছে 2025 সালে ভারতীয় নৌবাহিনী দিবসের থিম কি? অপশন এ হচ্ছে সমুদ্র শক্তি জাতীয় গর্ব, অপশন বি হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত, সুসংহত এবং আত্মনির্ভরশীল, অপশন সি হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষার জন্য প্রস্তুত এবং অপশন ডি হচ্ছে উদ্ভাবন এবং স্বদেশীকরণের মাধ্যমে শক্তি এবং শক্তি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি যুদ্ধের জন্য প্রস্তুত, সুসংহত এবং আত্মনির্ভরশীল। এটাই ছিল 2025 সালে ভারতীয় নৌবাহিনীর থিম। নেক্সট হচ্ছে সম্প্রতি খবরে দেখা যাওয়া রক ঈগল আউল মূলত কোন অঞ্চলে পাওয়া যায়? অপশন এ হচ্ছে দক্ষিণ এশিয়া, অপশন বি হচ্ছে ইউরোপ, অপশন সি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন ডি হচ্ছে মধ্য আফ্রিকা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ দক্ষিণ এশিয়াতে রক ঈগল আউল কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা অর্থাৎ DDLKY এটি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন আছে রাজস্থান, গুজরাট, হরিয়ানা না পাঞ্জাব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা কিন্তু দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা কিন্তু চালু করেছে। নেক্সট হচ্ছে প্রতি বছর কোন দিন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয়? অপশন এ হচ্ছে 5 ডিসেম্বর, অপশন বি হচ্ছে 6 ডিসেম্বর, অপশন সি হচ্ছে 7 ডিসেম্বর, অপশন ডি হচ্ছে 8 ডিসেম্বর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 7 ডিসেম্বর কিন্তু প্রতি বছর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে কোন প্রতিষ্ঠান ভারতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বাগত এফআই কাঠামো চালু করেছে? অপশন এ হচ্ছে আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক, বি হচ্ছে সেবি অর্থাৎ ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড, অপশন সি হচ্ছে IRDAI অর্থাৎ ভারতীয় বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ এবং অপশন ডি হচ্ছে পেনশন তহবিল নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষ যেটাকে PFRDA বলা হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অর্থাৎ সেবি কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বাগত এফআই কাঠামো চালু করেছে। নেক্সট হচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য চালু করা প্রকল্পের নাম কি? অপশন এ হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচি, অপশন বি হচ্ছে প্রযুক্তি উন্নয়ন তহবিল প্রকল্প, অপশন সি হচ্ছে প্রতিরক্ষা উৎপাদন প্রকল্প, অপশন ডি হচ্ছে আত্মনির্ভর সুরক্ষা যোজনা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রযুক্তি উন্নয়ন তহবিল প্রকল্প কিন্তু চালু করা হয়েছে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতা আনার জন্য। নেক্সট হচ্ছে সম্প্রতি খবরে প্রকাশিত হেমোরেজিক সেপ্টিসেমিয়া অর্থাৎ HS রোগটি কোন কার্যকারক দ্বারা সৃষ্ট হয়? অপশন এ হচ্ছে ব্যাকটেরিয়া, বি হচ্ছে ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু হেমোজেরিক সেপ্টিসেমিয়া অর্থাৎ HS রোগটি কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে বিপন্ন ভারতীয় স্কিমার সংরক্ষণের জন্য কে 2025 সালে অভয়ারণ্য বন্যপ্রাণী পরিষেবা পুরস্কার জিতেছে? অপশন এ হচ্ছে পারভিন শেখ, অপশন বি হচ্ছে রমেশ পান্ডে, অপশন সি হচ্ছে সেলিম আলী, অপশন ডি হচ্ছে বিভা শর্মা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ পারভিন শেখ কিন্তু ভারতীয় স্কিমার সংরক্ষণের জন্য 2025 সালে অভয়ারণ্য বন্যপ্রাণী পরিষেবা পুরস্কার জিতেছেন। নেক্সট হচ্ছে ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে কর্ণাটক, অপশন সি হচ্ছে উড়িষ্যা, অপশন ডি হচ্ছে তেলেঙ্গানা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তেলেঙ্গানা রাজ্যে কিন্তু ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে C-130J সুপার হারকিউলিস বিমান কোন দেশ দ্বারা তৈরি? অপশন এ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি হচ্ছে ফ্রান্স, অপশন সি হচ্ছে জার্মানি, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন এ C-130J সুপার হারকিউলিস বিমানটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা তৈরি। নেক্সট হচ্ছে টেকসই কৃষি প্রযুক্তি বৃদ্ধির জন্য ভারত এবং কোন দেশ যৌথভাবে নতুন কৃষি উদ্যোগ অর্থাৎ সেমিওফোর লিমিটেড চালু করেছে? অপশন এ হচ্ছে জাপান, অপশন বি হচ্ছে ইসরায়েল, অপশন সি হচ্ছে ফ্রান্স, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইসরায়েলের সাথে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে যেখানে উন্নত কৃষি প্রযুক্তি বৃদ্ধির জন্য ভারত এবং ইসরায়েলের মধ্যে যৌথভাবে নতুন কৃষি উদ্যোগ অর্থাৎ সেমিওফোর লিমিটেড কিন্তু চালু করা হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাসিমোনিয়া ডেন্টিস এবং কোলিটাস নং ওয়ার যা সম্প্রতি খবরে দেখা গিয়েছে এটি কোন প্রজাতির অন্তর্গত? অপশন এ হচ্ছে মাকড়সা, অপশন বি হচ্ছে পিঁপড়া, অপশন সি হচ্ছে প্রজাপতি, অপশন ডি হচ্ছে মৌমাছি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাকড়সা অর্থাৎ অ্যাসিমোনিয়া ডেন্টিস এবং কোলিটাস নং ওয়ার এটি কিন্তু মাকড়সা প্রজাতির অন্তর্গত। নেক্সট হচ্ছে
প্রতি বছর কোন দিনে ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস পালিত হয়? অপশন এ হচ্ছে 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইউনিসেফ 11ই ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস হিসেবে কিন্তু পালিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত দ্য আর্ট অফ ডুইং নাথিং রাইট এই বইটি কে লিখেছেন? অপশন এ হচ্ছে ভাবনা সিং, অপশন বি হচ্ছে ইভান সিং লুথরা, অপশন সি হচ্ছে বিধান আত্রি, অপশন ডি হচ্ছে অজিত নবরাজ হান্স। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অজিত নবরাজ হান্স কিন্তু 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত দ্য আর্ট অফ ডুইং নাথিং রাইট এই বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের ডিসেম্বরে মৎস্য, উপকূলীয় অর্থনীতি এবং জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য কোন রাজ্য স্মার্ট ব্লু হারবার চালু করেছে? অপশন এ হচ্ছে মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সি হচ্ছে উড়িষ্যা এবং ডি হচ্ছে গুজরাট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুজরাট কিন্তু 2025 সালের ডিসেম্বরে মৎস্য, উপকূলীয় অর্থনীতি এবং জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য স্মার্ট ব্লু হারবার কিন্তু চালু করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যাক্স সিলিকা কোন দেশের একটি উদ্যোগ? অপশন এ হচ্ছে যুক্তরাজ্য, অপশন বি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি হচ্ছে জাপান, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্যাক্স সিলিকা এই উদ্যোগটি নিয়ে এসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মেরিন এইডস টু নেভিগেশন অর্গানাইজেশন অর্থাৎ IALA এর কাউন্সিলের তৃতীয় অধিবেশন কোথায় উদ্বোধন করা হয়েছিল? অপশন এ হচ্ছে বেঙ্গালুরু, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে চেন্নাই, অপশন ডি হচ্ছে হায়দ্রাবাদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুম্বাই কিন্তু IALA এর কাউন্সিলের তৃতীয় অধিবেশনটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংস্থা এভিআই স্প্রে 10C কৃষি স্প্রে ড্রোন চালু করেছে? অপশন এ হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, অপশন বি হচ্ছে অ্যাভিরনি এক্স ড্রোন, অপশন সি হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং অপশন ডি হচ্ছে IIT মাদ্রাজ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাভিরনি এক্স ড্রোন কিন্তু এই এভিআই স্প্রে 10C কৃষি স্প্রে ড্রোন কিন্তু চালু করেছে। নেক্সট হচ্ছে কোন সংস্থা গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক অর্থাৎ GEO আ ফিউচার উইথ চয়েস রিপোর্টের 7ম সংস্করণ প্রকাশ করেছে? অপশন এ হচ্ছে বিশ্ব ব্যাংক, অপশন বি হচ্ছে IEA অর্থাৎ আন্তর্জাতিক শক্তি সংস্থা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল যেটিকে IPCC বলা হয়, এবং অপশন ডি হচ্ছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি যাকে UNEP বলা হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কিন্তু গ্লোবাল এনভায়রনমেন্টাল আউটলুক আ ফিউচার উইথ চয়েস রিপোর্টের 7ম সংস্করণ প্রকাশ করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংস্থা বিশ্ব বৈষম্য প্রতিবেদন 2026 প্রকাশ করেছে? অপশন এ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF, অপশন বি হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ যেটাকে WBG বলা হয়, তারপর অপশন সি হচ্ছে বিশ্ব বৈষম্য পরীক্ষাগার যেটাকে WIL বলা হয়, এবং অপশন ডি হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যেটিকে UNDP বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিশ্ব বৈষম্য পরীক্ষাগার অর্থাৎ WIL কিন্তু বিশ্ব বৈষম্য প্রতিবেদন 2026 প্রকাশ করেছে। নেক্সট হচ্ছে 2025 সালের ডিসেম্বরে কোন রাজ্যকে নকশালবাদ মুক্ত ঘোষণা করা হয়েছে? অপশন এ হচ্ছে ছত্তিশগড়, অপশন বি হচ্ছে ঝাড়খণ্ড, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে উড়িষ্যা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশ, অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশকে নকশাল মুক্ত ঘোষণা করা কিন্তু হয়েছে। নেক্সট হচ্ছে জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন অর্থাৎ NFHM কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছিল? অপশন এ হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়, অপশন বি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, অপশন সি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, অপশন ডি হচ্ছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কিন্তু জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন অর্থাৎ NFHM কিন্তু চালু করেছিল। নেক্সট হচ্ছে কোন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা করা হয়েছে? অপশন এ হচ্ছে গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা, অপশন বি হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সংস্থান গ্যারান্টি আইন যেটাকে ম্যানরেগা বলা হয়, অপশন সি হচ্ছে অন্তর্দয় গ্রামীণ রোজগার যোজনা এবং অপশন ডি হচ্ছে রাষ্ট্রীয় গ্রামীণ কর্ম যোজনা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অর্থাৎ ম্যানরেগা প্রকল্পের নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা কিন্তু করা হয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি রামসার সাইট হিসাবে ঘোষিত সিলিসের হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে গুজরাট, অপশন সি হচ্ছে কর্ণাটক, অপশন ডি হচ্ছে কেরালা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজস্থানে কিন্তু সম্প্রতি রামসার সাইট হিসাবে ঘোষিত সিলিসের হ্রদটি কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি কে হলেন? অপশন এ হচ্ছে সাবিত্রী রাজপুত, অপশন বি হচ্ছে খুশি সিনহা, অপশন সি হচ্ছে সেনহা আগরওয়াল এবং অপশন ডি হচ্ছে সঙ্গীতা বারুয়া পিসারতি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সঙ্গীতা বারুয়া পিসারতি কিন্তু প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হয়েছেন। নেক্সট হচ্ছে একতা মোহরা ভারত এবং কোন দেশের মধ্যে
একটি বার্ষিক দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া? অপশন এ হচ্ছে মালদ্বীপ, অপশন বি হচ্ছে সিঙ্গাপুর, অপশন সি হচ্ছে বাংলাদেশ এবং অপশন ডি হচ্ছে শ্রীলঙ্কা। তো এটি হচ্ছে অপশন এ, ভারত এবং মালদ্বীপের একটি বার্ষিক দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া। নেক্সট হচ্ছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে এনইপি 2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে? অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে অনুপাত 2020 এনইপি অনুযায়ী কেমন হবে? অপশন এ হচ্ছে 1:20, অপশন বি হচ্ছে 1:30, অপশন সি হচ্ছে 1:35, অপশন ডি হচ্ছে 1:40। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এনইপি 2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত হবে 1:30। নেক্সট হচ্ছে এনইপি 2020 অনুসারে কত বছর অন্তর রিভিউ কমিটি পর্যালোচনা করবে? অপশন এ হচ্ছে 2 বছর, অপশন বি হচ্ছে 3 বছর, অপশন সি হচ্ছে 5 বছর, অপশন ডি হচ্ছে 7 বছর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রতি 5 বছর অন্তর কিন্তু এনইপি 2020 অনুসারে রিভিউ কমিটি কিন্তু পর্যালোচনা করা হবে। নেক্সট হচ্ছে এনইপি 2020 অনুসারে কোন ধরনের পেশাদারী শিক্ষা অধিক গুরুত্ব পাবে? অপশন এ হচ্ছে প্রযুক্তি, অপশন বি হচ্ছে ব্যবসা, অপশন সি হচ্ছে মানবিক বিদ্যা, অপশন ডি হচ্ছে স্বাস্থ্যসেবা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এনইপি 2020 অনুসারে স্বাস্থ্য সেবা শিক্ষাটিকে কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 মেনে কোন ধরনের পরিদর্শন ব্যবস্থা তৈরি হবে? অপশন এ হচ্ছে নিয়মিত পরিদর্শন, অপশন বি হচ্ছে স্বতন্ত্র পরিদর্শন, অপশন সি হচ্ছে গুণমান বৃদ্ধি সংস্থা এবং অপশন ডি হচ্ছে নিরীক্ষণ কমিশন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুণমান বৃদ্ধি সংস্থা এনইপি 2020 মেনে পরিদর্শনের ব্যবস্থা কিন্তু তৈরি করবে। নেক্সট হচ্ছে এনইপি 2020 মেনে কত বছর বয়সে স্কুলে ভর্তি হওয়া উপযুক্ততা নির্ধারণ করা হয়েছে? অপশন যেগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 3 বছর, অর্থাৎ এনইপি 2020 মেনে স্কুলে ভর্তি হওয়ার উপযুক্ত বয়স নির্ধারণ করা হয়েছে 3 বছর। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 এর ভাবনা এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটি কি? অপশন যেগুলি আছে সেগুলো শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন পদ্ধতি, অপশন বি হচ্ছে স্কুলে ভার্চুয়াল ক্লাস করা, অপশন সি হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা মতন ক্লাস করা, অপশন ডি হচ্ছে অনলাইনে বই কেনার প্ল্যাটফর্ম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এনইপি 2020 অনুযায়ী এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হচ্ছে শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের একটি নতুন পদ্ধতি। নেক্সট হচ্ছে এনইপি 2020 মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের পুনর্মূল্যায়ন হবে কত বছর অন্তর? অপশন এ হচ্ছে 5 বছর, অপশন বি হচ্ছে 2 বছর, অপশন সি হচ্ছে বার্ষিক এবং অপশন ডি হচ্ছে 10 বছর। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, 2 বছর, অর্থাৎ এনইপি 2020 মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের মূল্যায়ন হবে প্রতি 2 বছর অন্তর। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 29 জুলাই 2020 জাতীয় শিক্ষানীতি কিন্তু ঘোষিত হয়েছে। নেক্সট হচ্ছে এনইপি 2020 মেনে শিক্ষার কোন ক্ষেত্রটি গুরুত্ব পাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা ক্ষেত্রটি কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 মেনে কোন স্তরের শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ট্রেনিং চালু হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ট্রেনিং কিন্তু চালু করা হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 মেনে উচ্চশিক্ষায় কত শতাংশ জিডিপি বিনিয়োগ করার পরিকল্পনা আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 6%। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 সুপারিশ মেনে প্রাথমিক স্তরের শিক্ষায় কোন বিশেষ উদ্যোগ নেওয়া হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরে সবগুলি, অর্থাৎ এনইপি 2020 সুপারিশ মেনে প্রাথমিক স্তরের শিক্ষার মধ্যে পাঠ্য বইয়ের পরিবর্তন থেকে শুরু করে শিক্ষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, এইগুলির উপর কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 মেনে কোন পরীক্ষার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে? অপশন যেগুলি দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে এনইপি 2020 অনুযায়ী। নেক্সট হচ্ছে 2020 সালের শিক্ষানীতি মেনে গবেষণা ও উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠানটি থাকবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এনআরএফ অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন কিন্তু গবেষণা ও উন্নয়নের জন্য কাজ করবে। নেক্সট হচ্ছে এনইপি 2020 অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন প্রতিষ্ঠানটি গঠন করা হবে? তো অপশন যেগুলি দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অর্থাৎ এনআরএফ কিন্তু গঠন করা হবে। নেক্সট হচ্ছে এনইপি 2020 মেনে স্নাতক স্তরের কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 4 বছরের ব্যাচেলর। নেক্সট হচ্ছে এনইপি 2020 মেনে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে? তো অপশন যেগুলি দেওয়া আছে
তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ধারাবাহিক মূল্যায়ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 অনুসারে কোন সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী হবে? অপশন যেগুলি দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পারাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনইপি 2020 অনুসারে বিদ্যালয়ে কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে? তো অপশন যেগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডিজিটাল শিক্ষা। এই বিষয়টিকে নতুন ভাবে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে এনইপি 2020 এর কোন মূলনীতি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়। এই মূল নীতিটি কিন্তু বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এনইপি 2020-তে। তো এই ছিল ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এটা হচ্ছে এই সিজনের 3 নম্বর ভিডিও। এর আগে কিন্তু আমি আরো 2খানা ভিডিও কিন্তু আপলোড করেছি, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছিলাম, এবং এই ভিডিওর মাধ্যমে আরো 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম, যেগুলি কিন্তু সামনের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেখানে কমন আপনারা পেতেই পারেন। তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অর্থাৎ অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যেখানে প্রতিনিয়তই কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল আপলোড করা হয়, এবং মান্থলি বেসিসে মক টেস্টও কিন্তু নেওয়া হয়, এবং একটি মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে বর্তমানে। অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি এখন জয়েন করেন, সেক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এটি মক টেস্ট দিতে পারবেন। তো যারা যারা সেই মক টেস্ট দিতে আগ্রহী আছেন তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।